আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমার ক্লাসের টপিক সলভড ক্লাসেস অন ন্যারেশন। তো আজকের ক্লাসে মূলত আমি আলোচনা করব ন্যারেশনের উপরে। আর এই ন্যারেশন আসলে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে পারি সেই বিষয়ে মূলত আলোচনা। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে বেশ কিছু রোলস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের উপরে কিছু রোলস আলোচনা করেছি। তো আজকে সেই রোলসগুলোর উপর ভিত্তি করে একটা প্যাসেজ ন্যারেশনকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় সেই বিষয়েই দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ভুলে গেলে চলবে না যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাও, প্রথমেই কাজটা হচ্ছে এই সম্পূর্ণ প্যাসেজটিকে ফার্স্ট টু লাস্ট পড়তে হবে। পড়ে তোমার কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচ, তারপর হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের টেন্স, এগুলোকে নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স এগুলো তোমার ব্রেনে পুশ করিয়ে নিতে হবে। তারপর তুমি উক্ত প্যাসেজটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে খুব সহজেই সলভ করার চেষ্টা করবে। তো চলো আমরা করি। দেখো এখানে আমি প্যাসেজটি পড়ব। উইল ইউ গো টু কলেজ টুডে? দ্য মাদার সেড টু হার সন, নো মাদার, আওয়ার ক্লাসেস আর সাসপেন্ডেড, দেন গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস, দেন let me be ready and give me money. তো আমার ফার্স্ট কাজ শেষ। এখন কাজ করার পর আমি দেখো শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট খুঁজে বের করব। এখানে দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে said to বা said। এইখানে এর পূর্বে দেওয়া আছে কি দ্য মাদার। অবশ্যই দ্য মাদার একটা সাবজেক্ট, কিন্তু কোন উক্তির সাবজেক্ট এইটা তোমাকে বুঝতে হবে রিপোর্টেড স্পিচটা পড়ে। উইল ইউ গো টু কলেজ টুডে? দ্য মাদার সেইড টু হার সন। তাহলে অবশ্যই এই সাবজেক্ট হচ্ছে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। কারণটা হচ্ছে এই কথাটা মূলত কে বলেছে এটা তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে অথবা তার বাংলা বুঝে। যেহেতু এই স্পিচের সাবজেক্ট এইটা, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট যেখানে থাকুক উক্ত সাবজেক্টকে ইনডিরেক্ট ন্যারেশনের শুরুতে লিখলাম। দি মাদার। এরপরে কাজটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে ভিন্ন একটা ভার্ব লিখতে হবে। এখন সেটা ডিপেন্ড করবে মূলত এই রিপোর্টেড স্পিচের উপরে। তো সেন্টেন্স ন্যারেশনে তোমরা পড়েছো যে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে উক্ত রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করে থাকি। এখন এটা কোন সেন্টেন্স, মানে রিপোর্টেড স্পিচটা মূলত কোন সেন্টেন্স, এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব আছে। সো আমি নিঃসন্দেহে এখানে আস্কড লিখতে পারি। এরপরে কাজ হচ্ছে আমার অবজেক্ট খুঁজে বের করা। তো অবজেক্ট তো এখানে দেওয়া আছে, হার সন লিখলাম। এখন আমি এই ইনভার্টেড কমা, দেখো যেটাকে আমরা বসি বলে জানি, এই ইনভার্টেড কমা এর পরিবর্তে আমাকে একটা শব্দ লিখতে হবে। আর তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা 2-3টা শব্দ লিখতে পারি। স্পেশালি আমরা ইফ অথবা ওয়েদার লিখতে পারি। তো আমি এখানে ইফটাকে প্রাধান্য দেব, ইফ। এরপর আমরা নিয়মে পড়েছিলাম যে রিপোর্টেড স্পিচটা ডিরেক্ট ন্যারেশনে যাই থাকুক না কেন, সেটা যদি ইন্টারোগেটিভ হয় অথবা এক্সক্লামেটরি হয় অথবা অপটাটিভ হয়, তাহলে অফকোর্স উক্ত সেন্টেন্সটাকে আমার ইনডাইরেক্ট ন্যারেশনে এনে অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমাকে সাবজেক্ট শুরুতে লিখতে হবে।
তাহলে সাবজেক্ট শুরুতে লিখতে হলে আমাকে প্রথমেই সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? ইউ। এখন আমি ইচ্ছে করলে এখানে ইউ সরাসরি লিখতে পারবো না, বিকজ ইন কেস অফ ন্যারেশন উই হ্যাভ টু চেঞ্জ থ্রি টার্মস। তিনটা বিষয় আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পার্সন, টেন্স এবং সেন্টেন্স। তো সেন্টেন্স পরিবর্তনের কথা আমি বলেছি, এখন আমি বলবো পার্সনের পরিবর্তনের কথা। তো পার্সনের পরিবর্তন কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, তারপরও আমি আজকে বলি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি বা পার্সন যদি যে কোনো পার্সন, সেটা সাবজেক্ট হোক অবজেক্ট হোক, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এর চেয়েও সহজ, দেখো ইউ, ইউ এর মান হচ্ছে টু। তো আমি যদি এখানে সার্বজনীন সাবজেক্টের মান 1 এবং অবজেক্টের মান 2 দেই, তাহলে এখানে অবজেক্ট এর মান 2, তাহলে 2 লিখলাম। তাহলে 2 এর মান কত? হার সন। তাহলে আমার কথা হচ্ছে যে এই 2 এর মানের কাছে আমার এই 2 এর মান লিখতে হবে, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী সবসময় কি হবে? সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে। তাহলে এখানে ইচ্ছে করলে আমি হার সন লিখতে পারি, অথবা হিউ লিখতে পারতাম, হিউ লিখতে পারতাম, অথবা হার সন লিখতে পারি। এখন তারপরে কাজ হচ্ছে আমাকে আই হ্যাভ টু চেঞ্জ দ্য টেন্স, টেন্স পরিবর্তন করতে হবে। এখন টেন্সের পরিবর্তনটা আসলে কি? এটাও খুব সহজ একটা নিয়ম। সেটা হচ্ছে তুমি সবসময় রিপোর্টিং ভার্ব খেয়াল করবে যে রিপোর্টিং ভার্ব আসলে প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্স থাকে নো চেঞ্জ, বাট যদি পাস্ট টেন্স হয় ইউ হ্যাভ টু চেঞ্জ, তোমাকে পরিবর্তন করতেই হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, আমরা ওই ডিরেক্ট ন্যারেশনে যাই। সেইড, সেইড হচ্ছে অফকোর্স পাস্ট ফর্ম। সো আমাকে এই রিপোর্টের স্পিচের যে ভার্ব আছে সেই ভার্বটাকে পাস্ট টেন্সে করতে হবে। তো উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম কি? উড। সো আমি এখানে লিখব কি? উড লিখলাম। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়ালো? দ্য মাদার আস্কড হার সন ইফ হার সন উড। তবে এখানে হি লিখলে বিষয়টা বেশি সুন্দর হতো, তাই আমি এখানে হিটাই লিখব, হি। ব্র্যাকেটে তুমি ইচ্ছে করলে লিখতে পারো হার সন। ওকে, উড। এরপর কিন্তু চেঞ্জ নেই, গো থেকে শুরু করে কলেজ পর্যন্ত। ওকে, লিখলাম গো টু কলেজ। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যারেশনের ক্ষেত্রে নৈকট্য সূচক কিছু শব্দকে পরিবর্তন করতে হয়, আর যার মধ্যে হচ্ছে আমি একটা শব্দ পেয়ে গেলাম এখানে টুডে। তো টুডে থাকলে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ইউ হ্যাভ টু মেমোরাইজ। আমরা দ্যাট ডে লিখে থাকি, তাহলে টুডের পরিবর্তে আমরা এখানে কি লিখব? দ্যাট ডে। তাহলে আমার ফার্স্ট লাইনে কাজ শেষ। বাট এখানে দেখো, এখন মায়ের কথা শেষ, পরবর্তী কথাটা কে বললো এটা তোমাকে স্পিচটা পড়ে বুঝতে হবে। নো মাদার, অফকোর্স নো মাদার, নো এরপর যেহেতু কমা আছে আবার মাদার আছে, অফকোর্স আমরা বলতেই পারি এই কথাটা তার সন্তান বলছে। নো মাদার, আওয়ার ক্লাসেস আর সাসপেন্ডেড। তাহলে আমার কাজটা কি? আই হ্যাভ টু মেক এ সাবজেক্ট। যেহেতু তার সন্তান বলছে তাই আমি এখানে লিখতে পারি হি। আমরা জানি নো থাকলে, রিপোর্টের স্পিচে যদি নো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করতে পারি। তো লিখলাম হি রিপ্লাইড ইন দি নেগেটিভ। আচ্ছা, লিখলাম। তো তোমরা জানো প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছিল নো অথবা ইয়েস এর পর যদি একই বক্তার একাধিক কোনো বক্তব্য থাকে বা কোনো বক্তব্য সংযুক্ত থাকে বা কোনো রিপোর্টেড স্পিচ যুক্ত থাকে, তাহলে উক্ত বক্তব্যটাকে যুক্ত করার জন্য ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা অ্যান্ড সেড দ্যাট ইউজ করতে পারি। অ্যান্ড সেড দ্যাট লিখলাম, অ্যান্ড
said that। আচ্ছা, এখন and said that লেখার পরে অতিরিক্ত যে বক্তব্য অংশটা সেটা লিখতে হবে। তাহলে our classes are suspended, বাট এখানে I have to change the person, আমাকে কিন্তু পার্সনটা পরিবর্তন করতে হবে। তাহলে our, আমি যদি এখানে দেখো নিচে আমি হিসাবটা করে দেখাই, our লিখলাম, তো আওয়ারটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের আবার তোমাকে যাচাই করতে হবে উনি কি সাবজেক্টিভ না অবজেক্টিভ না পসেসিভ, কারণ এই ডিরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচের পার্সনটা যে ফরম্যাটে থাকবে, তুমি যখন ইনডাইরেক্ট ন্যারেশনে এসে ওই পার্সন পরিবর্তন করবা তখন ঠিক ওই ফরম্যাট অনুযায়ী করতে হবে। তাহলে আওয়ার ফার্স্ট পার্সনের পসেসিভ ফর্ম। এখন ফার্স্ট পার্সনের মান হচ্ছে 1, তাহলে 1 সেহেতু আমি বলেছিলাম যে এই যে দেখো মান বসিয়েছিলাম সার্বজনীন, যে সাবজেক্টের মান 1, অবজেক্টের মান 2। তাহলে ফার্স্ট পার্সন যদি 1 মিলে যায় তাহলে এখানে এই আর একটা 1-এর মান যদি আমি বসাতে চাই তাহলে এইখানে সাবজেক্টকে মূলত এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে মূলত এখানে হি হওয়ার কথা, আওয়ারের পরিবর্তে কি হওয়ার কথা? হি হওয়ার কথা। কিন্তু এখানে কথা আছে, আমি একটু আগে বললাম যে রিপোর্টেড স্পিচের পার্সনের ফরম্যাট অনুযায়ী ও যে ফর্মে আছে সেই ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখন আওয়ার হচ্ছে পসেসিভ প্লুরাল, আবার হি হচ্ছে সাবজেক্টিভ সিঙ্গুলার। তাহলে শুরুতে আমার হি এর প্লুরাল আনতে হবে। তাহলে হি এর প্লুরাল হচ্ছে কি? দে, কিন্তু দে হচ্ছে সাবজেক্টিভ, আওয়ার হচ্ছে পসেসিভ। তাই আবার চিন্তা করতে হবে দে এর পসেসিভ কি। তোমরা জানো দে এর পসেসিভ হচ্ছে দেয়ার। সো এই আওয়ারের পরিবর্তে আমাকে দেয়ার লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি আওয়ার, সরি দেয়ার। এখন দেয়ার লেখার পর আমাকে কি লিখতে হবে? ক্লাসেস। এরপর দেখো আবার আছে ভার্ব আর। তো আর কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, বাট আমার রিপোর্টিং ভার্ব আছে হচ্ছে পাস্ট। তো আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব সবসময় পরিবর্তন হবে। সো আর এর পরিবর্তে আমার এখানে লিখতে হবে ওয়্যার এবং বাকি অংশ সাসপেন্ডেড। তো ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আগে দেখে বুঝে নাও। দ্য মাদার আস্কড হার সন, এখানে আস্কড কেন লিখেছি? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইফ কেন লিখেছি ইনভার্টেড কমা এর পরিবর্তে? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। উড কেন লিখেছি? কারণ হচ্ছে উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এখানে রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট ফর্মে, এই কারণে উইলের পরিবর্তে উড হয়েছে। আচ্ছা, তারপর দ্যাট ডে কেন লিখলাম? দ্যাট ডে লিখেছি হচ্ছে টু ডে এর পরিবর্তে। আচ্ছা, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কেন লিখলাম? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখেছি হচ্ছে নো এর পরিবর্তে, কারণ রিপোর্টেড স্পিচে যদি নো থাকে তো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়। আবার এখানে অ্যান্ড সেড দ্যাট কেন লিখলাম? আমি বলেছি নো অথবা ইয়েসের পর যদি অতিরিক্ত কোনো বক্তব্য অংশ থাকে, উক্ত বক্তব্যকে যুক্ত করার জন্য আমরা কি করতে পারি? অ্যান্ড সেড দ্যাট ইউজ করতে পারি এবং তারপরে ওই বক্তব্য অংশকে যুক্ত করে দিতে পারি। যার কারণে আমি এখানে লিখেছি অ্যান্ড সেড দ্যাট দেয়ার ক্লাসেস ওয়ার সাসপেন্ডেড, আর দেয়ার কার পরিবর্তে হলো? আওয়ারের পরিবর্তে। স্টুডেন্টস, এরপর আমরা নেক্সট আলোচনায় যাই। দেখো এখানে আছে কি দেন গো টু মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস। আচ্ছা, তো আমি এটা ইচ্ছে করলে আগের যে বক্তা, দ্যাট মিন্স মা, কারণ এই কথাটা কিন্তু মা বলছে যে দেন গো টু মার্কেট, গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস। ইচ্ছে করলে আমি আগের বক্তব্যের সাথে মানে এই উইল ইউ গো টু এই টেন্স বা এই সেন্টেন্স অনুযায়ী এই বক্তব্যটাকে আমি লিখতে পারি, বাট আমি এটা একটু আলাদা করে লিখব। দেখো বাক্যের শুরুতে এখানে কি আছে? ভার্ব আছে। তো আমরা সাধারণত জানি যে বাক্যের শুরুতে যদি মেইন ভার্ব থাকে
সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করে থাকি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে বিভিন্ন ধরনের শব্দ বা রিপোর্টিং ভার্ব ইউজ করে থাকি, যেমন তোমার রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার, এগুলো ইউজ করে থাকি। আচ্ছা, এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার সাবজেক্ট এবং অবজেক্টের উপরে এবং রিপোর্টেড স্পিচের উপরে। তো এইখানে মা বলতেছে যে দেন গো টু দ্য মার্কেট, তো মা তার সন্তানকে আদেশ করতেই পারে। সো আমি এই রিপোর্টেড স্পিচ এবং সাবজেক্ট অনুযায়ী আমি এখানে সাবজেক্টের পর রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে কি লিখব? অর্ডার লিখব। তাহলে আমি এখানে লিখলাম দ্য মাদার অথবা হিজ মাদার ordered এরপর আমি একটা অবজেক্ট আনবো। তো অবজেক্ট এখানে আমি ইচ্ছে করলে হার সনও লিখতে পারতাম, কিন্তু সরাসরি হিম লিখলাম, কারণ হিম বলতে এখানে তার সন্তানকেই বোঝাচ্ছে। যেহেতু এটা আমি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করেছি, তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ইনভার্টেড কমায়ের পরিবর্তে টু বসে, আমরা টু ব্যবহার করতে পারি। ওকে, লিখলাম টু, তারপর দেন আবার গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম ভেজিটেবলস। স্টুডেন্টস, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে গো আপনি বলেছেন যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হবে, কিন্তু এখানে গো এবং ব্রিং কেন চেঞ্জ হলো না? আচ্ছা, তো তোমরা প্রেপজিশনে পড়েছ যে টু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। যেহেতু আমি এখানে ইনভার্টেড কমায়ের পরিবর্তে টু লিখেছি, সো আমি এখানে ওয়েন্ট লিখতে পারবো না, এখানে ব্রট লিখতে পারবো না, কারণ টু এর পরে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মই লিখতে হবে। এরপরে লাস্ট একটা লাইন বলছে লেট মি বি রেডি অ্যান্ড গিভ মি মানি। তো দেখো মায়ের কথা শেষ, এখন সন্তানের কথা শুরু হয়ে গেল, তাই এখানে সাবজেক্ট হিসেবে আমাকে হি নিতে হবে, লিখলাম হি। আচ্ছা, হি, তাহলে এখানে খেয়াল করে দেখো যেহেতু বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে, সো আমি বলতে পারি এটা কিন্তু অফকোর্স ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা কোনো বাক্য শুরু হলে সেটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এইখানে আবার বক্তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ মা বলল, এখন সন্তান বলছে। তাহলে সন্তান যেহেতু বলতেছে, সে তার মায়ের প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলবে অথবা অনুরোধ করে কথা বলবে। সো আমি এখানে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে লিখব রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড কাকে? হিজ মাদার, হিজ মাদার। তো ইচ্ছে করলে আমি এখানে টু ব্যবহার করতে পারি, বাট আমি সাধারণ নিয়ম যেটা আমি তোমাদের শিখিয়েছি সেটা করে দেবো, এরপর টু ব্যবহার করে কিভাবে করা যায় সেটাও শিখিয়ে দেবো। আচ্ছা, আমরা জানি যে লেট দ্বারা কোনো বাক্য শুরু হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ইনভার্টেড কমায়ের পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও দ্যাট ব্যবহার করতে পারি, লিখলাম দ্যাট। তো যেহেতু আমরা দ্যাট ব্যবহার করেছি, তো দ্যাট ব্যবহার করার অর্থ হচ্ছে ইউ হ্যাভ টু টার্ন ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। যখনই তুমি দ্যাট ইউজ করবে ইনভার্টেড কমায়ের পরিবর্তে, ঠিক তখন তোমাকে উক্ত সেন্টেন্সকে বা স্পিচকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দ্য সাবজেক্ট অ্যাট দ্য ফার্স্ট পজিশন। ওকে, তাহলে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট আমাকে খুঁজে বের করতে হবে। মূলত সাবজেক্ট এখানে আই, কিন্তু আছে কি মি। মিটা কেন হলো? ফার্স্ট পারসন, কারণ আমরা জানি লেটের পর কখনোই সাবজেক্টিভ ফর্ম হয় না, সবসময় কি হবে? অবজেক্টিভ ফর্ম। কিন্তু আমার এই অবজেক্টিভ ফর্মকে এখন সাবজেক্টিভ ফর্ম করতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ হচ্ছে আই, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন।
ফার্স্ট পার্সনের মান হচ্ছে 1, সে সবসময় কাকে অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী। যদি মান অনুযায়ী হয় তাও এখানে হি হবে। আবার যদি তুমি নিয়ম অনুযায়ী আসো যে ফার্স্ট পার্সন যদি হয়, রিপোর্টের স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, তা সবসময় কি করবে? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সো আমি এখানে হি লিখব। আচ্ছা, লেট থাকলে আমরা তার পরিবর্তে মাইট ইউজ করতে পারি। লিখলাম মাইট। মাইট হচ্ছে মডাল ভার্ব, মে মাইট। তো মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। তা লিখলাম বি রেডি অ্যান্ড গেভ। আবার দেখো এখানে পার্সনের পরিবর্তন হবে মি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মি তুমি ইচ্ছে করলে আবার ভাবতে পারো যে এখানে কি সাবজেক্টিভ ফর্ম করতে হবে, না, এই মিটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে। সো এই ফর্ম অনুযায়ী এইখানে আমার এই ফার্স্ট পার্সন ফলো করে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? হিম, মানি। স্টুডেন্টস, তাহলে এখানে দেখো ওয়ার্ড হয়েছে বিকজ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে টু হয়েছে কারণ ইনভার্টেড কমায়ের পরিবর্তে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না, একটাই কারণ টু এর পর কখনোই ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর এখানে রিকোয়েস্টেড হয়েছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে এখানে হি হয়েছে কারণ ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। আর মাইট ইউজ করেছি লেটের পরিবর্তে, আর বাকি সব ঠিক আছে। তবে ইচ্ছে করলে লাস্টের লাইনটা আমরা এভাবেও করতে পারি, জাস্ট তুমি এভাবে করতে পারো। আমি ইনভার্টেড কমা থেকে দেখাচ্ছি। টু লেট হিম বি রেডি অ্যান্ড গিভ হিম মানি। এভাবেও করা যায় যে ইনভার্টেড কমায়ের পরিবর্তে আমি টু লিখলাম, টু এর পর লেট, তারপরে পার্সন পরিবর্তন করলাম, বাকি অংশ। স্টুডেন্টস, তো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবারও ভিন্ন কোনো এক্সারসাইজের সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।